যারা একাত্তরকে ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভক্ত করতে চায় তাদের রুখে দেবে জনগণ। আলোচনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বাকিটা জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সনাতন ধর্মের অনুসারীদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোট সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সনাতন পরিষদের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা বিএনপি সরকার দিচ্ছে। অপ্রীতিকর ঘটনাগুলো বিগত সরকারের আমলের। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এ সময় তিনি আরো বলেন, দেশে কোনো উগ্রবাদ ও মৌলবাদের আশ্রয় প্রশ্রয় দেবে না বিএনপি। যারা একাত্তরকে ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বলেও অভিযোগ তার। যারা একাত্তরকে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। একই মতবিনিময় সভায় যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আমরা এখন তার মুক্তি চাই, অবশ্যই চাই। মুক্তি দেওয়ার জন্য সরকার প্রক্রিয়া চলমান রেখেছেন। এই মুহূর্তে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আরও কিছু সিদ্ধান্ত প্রয়োজন, কিন্তু আপনি একটা কাজ করেন, প্রয়োজনে তাকে এনে তার মাকে দেখার জন্য পেরোলে তাকে নিয়ে আসার জন্য প্রার্থনা দিতে বলেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের 40-এরও বেশি সংগঠন অংশ নেয়। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। বিরোধীদের ওপর যেখানেই হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে রাজধানীর চক্ষু বিজ্ঞান হাসপাতালে দেখতে গিয়ে তিনি কথা বলেন। সকালে আরেকটি অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা দাবি করেন, চাঁদাবাজি, দুর্নীতি সহ নানা কারণে নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে সরকার। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বিকেলে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের নেতারা। কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। আর তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নেই। এর আগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনো ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত হয়নি। এর মাধ্যমে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। গণভোটের রায় নিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। দানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে, আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70 বার জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 বার মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে
জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না বলেও জানান বিরোধী দলীয় নেতা। এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চাই। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করে এমন মানুষ আগামী ৫ বছরে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে সিলেটের কোম্পানিগঞ্জে পথসভায় তিনি কথা বলেন। সার্জিস আরও বলেন, জুলাই আন্দোলন করা কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না। বিভিন্ন দপ্তরে টেন্ডার দেয়া সহ বিভিন্ন অপকর্মে জড়িতদের দায়ভারও কেউ নেবে না। এ সময় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে পারবে না, কারণ তিনি ৬ মাসে দেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। এছাড়া ব্যবসায়ী কিংবা সরকারি অফিসে কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান তিনি। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে ৫ বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোনো মানুষ আর খুঁজে পাবেন না। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার ৬ মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। ভারতে অবস্থান করে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছে দেশটির সরকার। একই সঙ্গে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধও প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। ভারতের লোকসভায় উপস্থাপিত সংসদীয় কমিটির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকেই তাকে ঘিরে দুদেশের কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে প্রত্যর্পণ ইস্যু। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে হাসিনা জানান, চলতি বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এই প্রেক্ষাপটে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত। ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বাংলাদেশের করা প্রত্যর্পণ আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করছে। বিষয়টির অগ্রগতি সম্পর্কে সরকারকে সংসদীয় কমিটিকে নিয়মিত অবহিত করারও সুপারিশ করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান মানবিক বিবেচনায় এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেবার দীর্ঘদিনের নীতির আলোকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ কাউকেই দেয়া হবে না। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি। শেখ হাসিনার ফেরা নিয়ে বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেবার পরও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ঢাকা দিল্লি সম্পর্কের অন্যতম আলোচিত বিষয় হয়ে আছে। ভারতের সর্বশেষ অবস্থান এই ইস্যুতে দেশটির নীতিগত অবস্থানকে আরও স্পষ্ট করল। আরাফাত ইসলাম, ৭১। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের দেয়া সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানকার সেবা কার্যক্রমে সন্তোষ জানান তিনি। সাংবাদিকদের এসব তথ্য জানান শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনের কমিশনার মিজানুর রহমান। এদিকে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চেয়ে মানববন্ধন করেছেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। তারেক হায়দারের ক্যামেরায় কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা কামরুল ইসলাম মিন্টু। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার ঢাকা থেকে বিমানে কক্সবাজারে নেমে কড়া নিরাপত্তায় ক্যাম্পে ঢুকে সেখানে আশ্রিত রোহিঙ্গাদের তৈরি মানববন্ধনের মুখে পড়েন তিনি। রোহিঙ্গাদের এই মানববন্ধনের প্লে কার্ডে ছিল নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি।
সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে রোহিঙ্গাদের দাবি, তাদের সাথে কথা বলেই নিতে হবে প্রত্যাবাসনের সিদ্ধান্ত। যদি তারা তোমার রিকগনিশন দিয়ে তারা তো প্রোটেক্ট করানোর রেসপন্সিবিলিটি আছে। এন্ডিলা প্রত্যেকখান দেশে যারা বড় বড় দেশ আছে তারা সাথ দিলি আর গান মামলা ইয়ান ধরে তারা সলভ করে পারিব। বক্তব্য ইয়ান দিয়ে দিই আর সাইড দিয়ে আর দেশের মাঝে আর হক কান লয়নে আর যে নাকি হার অজ্ঞা নাগরিক যে দেশের মা তাকে দেশের একখান ফান্ডামেন্টাল রাইট ইনলে সেফটি সিকিউরিটি ইনশিওর করে দিবে। পরে মার্কিন রাষ্ট্রদূত H.E. ব্র্যান্টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে 14 জনের প্রতিনিধি দল উখিয়ার 17 নম্বর ক্যাম্পের সৌচ্চ টাওয়ার থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্যাম্প 6-এর রেড ক্রস পরিচালিত হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন শেষে তারা যান ক্যাম্প 4-এর রেজিস্ট্রেশন ও WFP'র ডিস্ট্রিবিউশন সেন্টারে। সেখানে সেবা প্রার্থী রোহিঙ্গা এবং সেবা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন সাজিও গর ও মার্কিন প্রতিনিধিরা। বিকেল 5টায় উখিয়ায় একটি কফি শপে মার্কিন প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে। প্রতিনিধি দলকে বিদায় দিয়ে কমিশনার মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের পর থেকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে। সার্জিও গর আশ্বস্ত করেছেন, আগামীতে রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য যে ফান্ড বিদেশ থেকে আসে জাতিসংঘের মাধ্যমে, সেই ফান্ডের এক ধরনের আপনার ডাউনফল হয়েছে গত কয়েক বছর ধরেই। তো এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে 1 নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে 2017 সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, তাদের মনোবাসনা এবং রোহিঙ্গাদের প্রতি স্থানীয়দের আগ্রহ নিয়ে জানতে চান ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত গর। মিজানুর রহমান জানান, ক্যাম্প ঘুরে ও মানবিক সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। উনি বললেন যে স্থানীয়দের মনোভাব কিরকম ওদের ব্যাপারে। তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল, তারাই তো ফার্স্ট রেসপন্ডার ছিলেন। কিন্তু এই পর্যায়ে এসে 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না, এটা ওনারা বুঝতে পেরেছেন। এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিশ্চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে দুপুর 12:15টায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান মার্কিন প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দলটি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা ঘুরে ময়লা ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, সবুজায়ন সহ সার্বিক অবস্থা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নগর ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে মিরপুর উত্তরা, কাকলি মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিভিন্ন স্থানে কিছু সমস্যা চিহ্নিত করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সাথে ছিলেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত 2 সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব 2 আব্দুর রহমান সানি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। একই সাথে বৈষম্য, রাজনৈতিক সহিংসতা ও নতুন কোনো ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন GSA আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার বাস্তবায়নে তারা সহযোগিতা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা, ব্যাংকিং সংস্কার ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
রাষ্ট্র এবং জাতীয় পুনর্গঠনের যে কর্তব্য আমাদের সামনে হাজির করেছে, এই কাজ সুইচ টিপের রাতারাতি করা যায় না। কাজেই এই কাজ করার সময় দিতে হবে। সেই সময়ে যারা পানি ঘোলা করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জাতিবাদী ফ্যাসিবাদকে তাড়িয়েছে, কিন্তু আরেকটা নতুন ফ্যাসিবাদ, যারা ধর্মের বয়ান দিয়ে, নিজস্ব বয়ান দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চায়। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।